Now, after the end of physical examination, that is inspection palpation, here is no need for percussion and auscultation. Now, we need some support in favor of my assumption from the physical examination that this ulcer may be subscribed. So, what are those supports? We get the supports from some investigations. First of all, we perform the routine and simple investigations, that is the complete blood picture. It is the foremost important, and in all aspects we perform this complete blood picture. সংক্ষেপে বলে সিবিসি। সিবিসিতে আমরা কি পাই? It comprises the total WBC count, total RBC count, hemoglobin level and platelet count. So, from that reflection we can assume that how far the serious ulcer is. So, say that the patient have got low hemoglobin level. So, what should be the inference? May from the disease process or may from the nutritional deficiency. দুটো কারণের, from either two regions someone is correct. This hemoglobin below level may be due to disease process or may be due to poor nutrition status. Then high, যদি WBC countটা খুব বেশি হয়ে থাকে, if the WBC count is high, then it suggests that there may be an acute ইনফেকশন। যদি ডিফারেন্সিয়াল কাউন্টগুলো থেকেও আমরা গেস করতে পারি যে সেখানে ক্রনিক ইনফেকশন এক্সিস্ট করছে না অ্যাকিউট ইনফেকশন এক্সিস্ট করছে। তো পেরিফেরাল স্মিয়ার যদি আমরা নেই, যেটাকে আমরা বলি পিবিএফ, পেরিফেরাল ব্লাড ফিল্ম, ওখান থেকে আমরা সেলগুলো দেখতে পাই যে আরবিসিগুলো কেমন আছে, ম্যাচিওর, ইমম্যাচিওর, সিকেল সেল অ্যানিমিয়া ইত্যাদি, এগুলো আমরা গেস করতে পারি। তাহলে platelet count, of course it is a good reflection because low platelet count indicates the bleeding disorder. There may be some bleeding disorder. এর বাইরে আর কি আসছে? আমরা রুটিন ইউরিন এক্সামিনেশন করতে দিচ্ছি। আমার গায়ে কোথাও একটা আলসার আছে, why I need urine to be examined? Yes, it is also important. Say ধরো my patient have got high blood sugar level. So, it had a reflection of diabetes, and if a patient is diabetic, there is chance of development of ulcer, and this ulcer should not be healed until and unless diabetes is controlled. And from the urine we also get the reflection of diabetic patient. Okay, blood urine sugar jodi theke thake, obviously the patient is diabetic. Now, there is another simple test, that is chest X-ray. চেস্ট এক্সরেটা কি হচ্ছে, যে কোনো পালমোনারি ডিজিজ আছে কিনা, যেমন টিউবারকুলোসিস। তো টিউবারকুলোসিস যদি থেকে থাকে, তাহলে পালমোনারি টিউবারকুলোসিস থাকলে আদার প্লেসেও টিউবারকুলোসিসটা হতে পারে। সো এটাও আমাদের একটা দেখার বিষয়। আর একটা জিনিস আছে যে মুন থেকে যে সিক্রেশনটা হচ্ছে, পাস অর সেরোস্যাঙ্গুইনাস সিক্রেশন, ওইটা নিয়ে আমরা কালচার অ্যান্ড সেন্সিটিভিটিতে পাঠাবো। কালচার আমাদের ইন্ডিকেট করবে হট সর্টস অফ অর্গানিজম ইজ দেয়ার, অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট ইন্ডিকেট করবে যে হট টাইপ অফ ড্রাগ ইজ সেন্সিটিভ ফর দ্যাট অর্গানিজম। তারপরে আমরা যে জায়গায় আলসারটা আছে সেই জায়গার একটা এক্সরে করতে পারি। কেন করতে পারি? আমরা জানি যে যদি কোনো অস্টিওমাইলিটিস কোথাও হয়ে থাকে, বডির এভরিহোয়ার আদার দেন অ্যাবডোমেন সব জায়গায় বোনস আছে। তো বোনসে যদি কোনো ডিজিজ হয়ে থাকে, যেটা ক্রনিক আলসার হিসাবে স্কিনের উপরে আসতে পারে, যেটা আমরা দেখতে পাই, তার ভিতরে অন্যতম একটা হচ্ছে যে অস্টিওমাইলিটিস। যদি অস্টিওমাইলিটিস একটা ডিজিজ, তোমরা যখন অর্থোপেডিক্স পড়বে তখন স্যাররা এটা পড়াবেন। অস্টিওমাইলিটিস ইজ এ ইনফ্লামেটরি ডিজিজ অফ দি বোনস। তো সেখানে বোন ম্যাট্রিক্সের কিছু ইরোশন হয়, অ্যান্ড দি ইরোটেড বোনস, চিপস অফ বোনস তোমাকে পাসের সাথে সাইনাস ট্র্যাক দিয়ে বাইরে চলে আসে। তো সেটা আমরা দেখতে পাবো। অ্যান্ড লাস্ট অফ অল ইজ এ বায়োপসি। ইফ দি আলসার ইজ নন হিলিং, তাহলে আমাদেরকে, বা ডিলেড হিল হচ্ছে, তখন আমরা বায়োপসি করলে বুঝতে পারবো যে whether they have got a malignant transformation or not. তাহলে আমাদের এই রুটিন টেস্টগুলো আমাদের জন্য প্রয়োজন। তাহলে হিস্ট্রি পেলাম, ফিজিক্যাল এক্সামিনেশন পেলাম,
দেন আমরা কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশন পেলাম। নাও এবার হোয়াট শুড বি দি ট্রিটমেন্ট। তুমি তো শুধু এইগুলো দেখে শুনে কাগজে লিখে দিতে পারো না যে ইউ হ্যাভ গট এ আলসার ইত্যাদিতে, তা তো তুমি পারবা না, তোমাকে কিছু ট্রিটমেন্ট দিতে হবে। পেশেন্ট সিক্স ট্রিটমেন্ট ফ্রম ইউ। তো সেক্ষেত্রে ট্রিটমেন্ট কতগুলো ভাগে এখানে করতে হবে। ফার্স্ট থিং হলো, যদি আলসারটা স্প্রেডিং হয়ে থাকে, দ্যাট ইজ অ্যাক্টিভ আলসার স্টেজে তোমার কাছে এসে থাকে, দেন ইউ হ্যাভ টু ট্রিট ইন ডিফারেন্ট ওয়ে। ইফ দি পেশেন্ট কেম উইথ এ হিলিং আলসার, যদি হিলিং আলসার নিয়ে এসে থাকে, তাহলে ইউ হ্যাভ টু ট্রিট আদার ওয়েজ অ্যান্ড ট্রিটমেন্ট অফ ক্রনিক আলসার্স অ্যান্ড ট্রিটমেন্ট অফ দি আন্ডারলাইং ডিজিজেস। চারটা জিনিসে ভাগ করতে হবে: ট্রিটমেন্ট অফ স্প্রেডিং আলসার, ট্রিটমেন্ট অফ হিলিং আলসার, ট্রিটমেন্ট অফ ক্রনিক আলসার অ্যান্ড ট্রিটমেন্ট অফ দি আন্ডারলাইং ডিজিজেস। নাও ট্রিটমেন্ট অফ দি স্প্রেডিং আলসার, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আফটার অবটেনিং পাস, যেখানে যখন একটা স্প্রেডিং আলসার আছে, অবভিয়াসলি সেখানে ডিসচার্জ আছে, এই ডিসচার্জটা আমরা প্রথমেই তাকে নিয়ে কালচার অ্যান্ড সেন্সিটিভিটিতে পাঠালাম। And after obtaining the past culture and sensitivity report, appropriate antibiotics are given. Many solutions are available to treat this slab such as hydrogen peroxides and uzole. তো এখন আমরা তাহলে যে পাস বেরোচ্ছে ওটার থেকে আমরা কালচার সেন্সিটিভ করতে পাঠালাম এবং রিপোর্ট আসলো। ইউজুয়ালি ইট টেক্স 72 hours to obtain the report. Meanwhile আমরা কি করব? ট্রিটমেন্ট হ্যাঁ, তখনই আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিতে পারবো। যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিতে পারি তাহলে অর্গানিজমগুলো কিল হবে, আলসারটা হিল করতে থাকবে। পাশাপাশি ওখানে একটা স্ল্যাব থাকে, একটা পর্দার মতো পড়ে যায়, সেগুলোকে আমরা দ্যাট ইজ ডেইলি ড্রেসিং করতে হবে, ড্রেসিং অ্যান্ড ডিব্রাইভমেন্ট। তাহলে তোমাকে কি করবা? পাস কালচার সেন্সিটিভিটি পাঠাবা এবং যে সমস্ত উনগুলো আছে ওটাকে ডেইলি ড্রেসিং করতে হবে। এই ড্রেসিংয়ের জন্য আমরা ইউজুয়ালি দুটো জিনিস ব্যবহার করে থাকি। ওয়ান থিং ইজ হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইউজল। হাইড্রোজেন পারঅক্সাইড নামটাকে তোমরা আগে শুনেছ কোথাও? হোয়াট ইজ ইট? H2O হয়ে গেল, এটাই হলো হাইড্রোজেন পারঅক্সাইড। হ্যাঁ, ঠিক আছে। H2O হলো হাইড্রোজেন পারঅক্সাইড আর H2O2 হলো ওয়াটার, তাই তো? একটা ওয়াটার, একটা হাইড্রোজেন পারঅক্সাইড, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। এখানে দেখো একটা অক্সিজেন রেডিক্যাল বেশি আছে, তাই তো? তো এইটা কি করে, যখন কোনো ডেড অ্যান্ড ডিভাইটালাইজড টিস্যুতে আমরা দেই, ইট ইজ এ লিকুইড ফর্মের ড্রাগ একটা, যখন এটা ডেড অ্যান্ড ডিভাইটালাইজড টিস্যুতে যখন আমরা এটা দেই, তখন কি হচ্ছে, ওরা ওই যে একটা অক্সিজেন রেডিক্যাল লিবারেট করে, যেটাকে আমরা বলি ন্যাসেন্ট অক্সিজেন, ওরা লিবারেট করে এবং এইটা তখন পেনিট্রেট করে ওই ডেড টিস্যুর ভিতরে। ডেড টিস্যুর ভিতরে যখন পেনিট্রেট করছে, ওখানে অক্সিজেন সাপ্লাই হচ্ছে। তো যারা অ্যানারোবিক অর্গানিজম, যারা ওই ডেড টিস্যুর মধ্যে আলো বাতাসবিহীন অবস্থায় অক্সিজেন ছাড়া খুব খেয়ে পরে বেঁচে আছে, যারা অ্যানারোবিক অর্গানিজম যেগুলো, তো ওদের কাছে যখন অক্সিজেন পৌঁছালো তখন দে বিকাম ডেড। অ্যারোবিক এনভায়রনমেন্ট সৃষ্টি করে এটা, অ্যানারোবিক এনভায়রনমেন্টকে চেঞ্জ করে অ্যারোবিক এনভায়রনমেন্ট সৃষ্টি করে এবং অ্যাজ এ রেজাল্ট যে সমস্ত অর্গানিজমগুলো অ্যানারোবিক এনভায়রনমেন্টে বেঁচে থাকে ওগুলো তখন কিল হয়ে যায়। তাহলে এটা আমাদের উন্ডটাকে হেল্প করছে, উন্ডে তখন ব্যাকটেরিয়া ফ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর ইউজুয়ালটা কি হচ্ছে, ইউজুয়ালটা করে কি, যে উপরে যে প্রতিটা উন্ডের উপরে এক ধরনের একটা স্ল্যাব জমা হয়, যে স্ল্যাবগুলো তোমাকে লোকাল যে সমস্ত ড্রাগ অ্যাপ্লিকেশান হয় সেগুলো উন্ডের আলসারের টাচে আসতে বা উন্ডের টাচে আসতে প্রিভেন্ট করে, ওইগুলোকে খেয়ে ফেলে ওরা। তো উনটাকে র করে দেয়, যখন র সারফেসের সাথে যখন তোমার কোনো অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগের কন্ট্যাক্ট হয়, উনটাকে হিল হয় তাড়াতাড়ি। তাহলে উন ড্রেসিংয়ের পারপাসে আমরা দুটো জিনিস ইউজ করে থাকি, ওয়ান থিং ইজ হাইড্রোজেন পারঅক্সাইড অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ইউজল। হাইড্রোজেন পারঅক্সাইড when poured over the wound liberates nascent oxygen which bubbles out, and uzole is also separates the slab. তো তাহলে এই দুটো ড্রাগ দুইভাবে কাজ করে, সেটা একটু সংক্ষিপ্ত বিবরণ থাকলো। তাহলে আমাদের মূল কথা দাঁড়ালো যে উনটাকে রিপিটেড ড্রেসিং করতে হবে
এবং কালচার সেন্সিটিভিটি রিপোর্টটা আমাদের অবটেইন পাওয়ার পরে অ্যাকর্ডিংলি অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করতে হবে। নাও ট্রিটমেন্ট অফ হিলিং আলসার। Regular dressing are done for a few days with antiseptic creams such as povidone iodine, zinc oxide of silver sulfadiazine preparation. এটা ওটা ক্রিম আকারে বাজারে পাওয়া যায়, এগুলো আমরা উন্ডে অ্যাপ্লাই করলে উন্ডটা হিল করে। A swab is taken to rule out the presence of Streptococcus hemolyticus which is a contraindication to skin graft. তার এখানে একটু আগেই বলা হয়েছে যে এবার যদি হিলিং আলসারটা দেখছো যে তোমার আনডিউ দেরি হচ্ছে, আলসার কোনো ইনফেকশন নাই এটা তুমি শিওর হলে, বাট মানে গ্রানুলেশন টিস্যুটা তৈরি হতে আনডিউ দেরি হচ্ছে, তখন আমরা কি করব? ওই অবস্থায় কি ফেলে রাখবো? নো, তখন আমরা উই নিড স্কিন গ্রাফটিং। যে ঠিক আছে, আমরা বুঝতে পারছি যে পেরিফেরি থেকে তোমার এপিথেলিয়াল টিস্যুটা গ্রো করাটা খুব স্লো হচ্ছে ডিউ টু সাম আননোন রিজন, তো বেটার আমরা অন্য জায়গা থেকে স্কিন নিয়ে এসে আমরা ওটাকে ঢেকে দিলাম অ্যান্ড ওন্ট বিকাম হিল। দ্যাট ইজ স্কিন গ্রাফটিংটা লাস্টে আমাদের লাগতে পারে। অ্যান্ড বিফোর স্কিন গ্রাফটিং উই মাস্ট বি শিওর দ্যাট দেয়ার ইজ নো স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, কারণ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন থাকলে স্কিন গ্রাফটটা শুড বি রিজেক্টেড। নাও ট্রিটমেন্ট অফ ক্রনিক আলসার। These are the ulcers which do not respond to conventional methods of treatment. আমরা যে সমস্ত কনভেনশনাল মেথডগুলো আগে বললাম, কালচার করছি, ড্রেসিং করছি, ইভেন ডিব্রাইভমেন্ট করছি, অর আমরা স্কিন গ্রাফটিং করছি, যেগুলো কোনোটাই রেসপন্ড করছে না, সাম স্পেশাল ফর্মস অফ ট্রিটমেন্ট আর অ্যাভেলেবেল আউট অফ দেয়ার ইউজফুলনেস ইজ ডাউটফুল। দে আর অলসো অ্যাজ ফলোজ। সেখানে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমাদের কিছু কিছু ইনফ্রারেড রেডিয়েশন দেওয়া যেতে পারে, শর্ট ওয়েভ থেরাপি দেওয়া যেতে পারে, আল্ট্রাভায়োলেট থেরাপি দেওয়া যেতে পারে। তারপরে অ্যামনিয়ন হেল্পস ইন এপিথেলিয়াইজেশন। হোয়াট ইজ অ্যামনিয়ন বলতে পারো? অ্যামনিওটিক মেমব্রেন যেটা আছে প্লাসেন্টার সাথে থাকে, ওইটা অনেক সময় কিন্তু উন্ড হিলিংয়ে হেল্প করে, যার ফলে এটাও একটা মেথড। ওই অ্যামনিওটিক মেমব্রেনটা উন্ডের উপরে অ্যাপ্লাই করতে হয়, করলে ড্রেসিং ম্যাটেরিয়াল হিসাবে আস্তে আস্তে উন্ডটাকে এপিথেলিয়াল টিস্যু তৈরি হয় এবং উন্ড হিল করে। তাহলে যেগুলো ইউজুয়াল ওয়েতে হয় না, সেগুলো আনইউজুয়াল ওয়েতে এগুলো আমরা মানে ইউজ করতে পারি। আল্ট্রাভায়োলেট রে দিতে পারি, শর্ট ওয়েভ থেরাপি দিতে পারি, ইনফ্রারেড দিতে পারি, অ্যামনিয়ন থেরাপি দিতে পারি, ঠিক আছে? এবং এগুলোতে কিছুটা আলসারটাকে শর্ট হয়ে আসে, তারপরে লাস্ট স্টেজে যে আবার আমাদের স্কিন গ্রাফট অর ফ্ল্যাপ গ্রাফটিং লাগতে পারে। তাহলে যেভাবে হোক একটা বেসিক জিনিস হলো, একটা উন্ড যেখানে আছে সেখানে স্কিন লস আছে, এই উন্ডটা হিলিংয়ের জন্যে ওই স্কিনটা তোমার দরকার। আইদার ইউ হ্যাভ টু ম্যানেজ ইট ফ্রম দি পেরিফেরি অফ দি উন্ড অর ইউ হ্যাভ টু অ্যাপ্লাই গ্রাফটিং ফ্রম এলসওয়্যার অফ দি পেশেন্টস বডি, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে হোক ওই স্কিন ছাড়া উন্ডটা হিল হবে না। তো বিফোর যদি আমরা মনে করি যে আমরা পেরিফেরি থেকে স্কিন নেব, দ্যাট ইজ সারাউন্ডিং থেকে এপিথেলাইজেশন হয়ে উন্ডটা কন্ট্রাকচার হবে, উন্ডটা ছোট হবে এবং এপিথেলিয়াল টিস্যু গ্রো করবে ওখানে, তাহলে আমাদের অনেকগুলো মেথড আছে, আগে যেটা আলাপ করলাম। আর যদি মনে হয়ে থাকে যে না এটা কোনোটাই সাকসেসফুল হচ্ছে না, দেন ইউ নিড গ্রাফটিং। গ্রাফট দুইভাবে করা যায়, স্কিন গ্রাফট করা যায়, ফ্ল্যাপ গ্রাফট করা যায়। ফ্ল্যাপ মিন্স skin alone with some muscles and muscle and fascia and with the blood supply, মানে ব্লাড ভেসেলস। হয়তো কোনো এক জায়গা থেকে আমরা ফ্ল্যাপ উঠাই নিয়ে আসলাম, ওর ব্লাড সাপ্লাইটা ইনট্যাক্ট রাখতে হবে, ওইটা আমাদের গ্রাফটিং জায়গাতে প্লেস করতে হবে, দেন ওখানকার ভেসেলের সাথে ওরা কানেক্ট করতে হবে, তারপরে ওটা ভায়াবল হবে। তো যখন গ্রাফটিং চ্যাপ্টারে আসবো তখন আমরা ডিটেলস আলাপ করবো এগুলো। নাও ট্রিটমেন্ট অফ দি আন্ডারলাইং ডিজিজেস। হোয়াট ইজ দিস? যে আন্ডারলাইং যে ডিজিজের জন্য আলসারটা হয়েছে, আমরা যদি তাকে ট্রিটমেন্ট না করি তাহলে তো হতেই থাকবে, তাই না? তাহলে আন্ডারলাইং ডিজিজ কয়েকটা আছে আমাদের কাছে খুব খারাপ জানা আছে, সেটা হলো কি যে ভেরিকোজ আলসার, আর্টারিয়াল আলসার, ডায়াবেটিক আলসার। তো ভেরিকোজ আলসারটা এটা হচ্ছে কি, এটা নিউরোজেনিক আলসার। তারপরে আর্টারিয়াল আলসার এটা ট্রফিক আলসার, অ্যান্ড ডায়াবেটিক আলসার তো আমরা জানি যে পোস্ট থ্রম্বোটিক আলসার হয়, ম্যালিগন্যান্ট স্কিন আলসার হয়ে থাকে। এগুলোকে যদি আমরা অ্যাকর্ডিংলি যদি ট্রিটমেন্ট করতে না পারি
তাহলে উই উইল বি ফেইলড। সো আমাদেরকে এগুলোকেও ট্রিটমেন্ট করতে হবে। দেখো আমরা যে এর আগে ভেনাস আলসারের কথা বললাম না, দেখো একটা ভেরিকোস আলসার উইথ পিগমেন্টেশন। ভেরিকোস আলসার যখন হয় তার আগে কিন্তু সারাউন্ডিং স্কিনের উপরে একটা পিগমেন্টেশন হয়ে যায়। অনেকে যারা বাড়িতে যাদের সিনিয়র মেম্বার আছেন, দাদা নানা বা দাদি নানি, দেখবা লোয়ার লেগের অলমোস্ট সবারই কম বেশি একটা পিগমেন্টেড হয়ে যায় স্কিনগুলো। এটা কিছুই না, তাদের বয়সের সাথে সাথে ওখানে কিছু ভেরিকোসিটি ডেভেলপ করে এবং এই ভেরিকোসিটির কারণের জন্যই যে হেমোগ্লোবিন ব্রেকডাউনের থেকে যে কী বের হয়, হেম অ্যান্ড গ্লোবিলিন, তার থেকে আরও ভেঙে কি হয়, আয়রনের বাদে আর কি আসে, এই জাতীয় ম্যাটেরিয়ালগুলো কিছু ট্রেস এলিমেন্ট হেমোগ্লোবিন ব্রেকডাউন থেকে আসে, সেইগুলো ডিপোজিট হয়, হয়ে পিগমেন্টেশনটা হয়। ঠিক আছে, নট হেম নট গ্লোবিন, বাট ওই যে গ্লোবিন থেকে যেগুলো ব্রেকডাউন হয়ে একটা পিগমেন্টেড ম্যাটেরিয়াল তৈরি হয়, সেটা স্কিনে সাবকিউটাস প্লেনে জমা হয়ে একটা স্কিনে পিগমেন্টেশন করে। তো এই আলসারটা কোথায় বলছে, লোকেটেড অন দ্য মিডিয়াল সাইড অফ দি লোয়ার থার্ড অফ দি লেগ। যদি তোমার লং সেপিনাস ভেনের থেকে যদি আলসারটা হয়ে থাকে, মিডিয়াল সাইডে হবে, যে লং সেপিনাস ভেন যে সাইড দিয়ে রান করেছে সেখান দিয়ে। ভেনাস আলসার ইজ পেইনলেস, ইটস নট পেইনফুল। মে সামটাইমস স্লাইট পেন থাকতে পারে, বাট ইন এ ওয়ার্ড ইট ইজ নট পেইনফুল। বাট আর্টেরিয়াল আলসার ইজ এ পেইনফুল, ভেরি পেইনফুল। যেমন ধরো বার্জাস ডিজিজ, আর্টেরিয়াল আলসার একটা নাম আছে শুনে রাখো, বার্জাস ডিজিজ। এটা একদম ডিস্টাল পোর্শন অফ দি ফুটে হয়, টিপ অফ দি টোতে প্রথম শুরু হয়। এরা স্মোকার হবে, এরা লো সোশিও ইকোনমিক স্ট্যাটাসের পিপল হবে, দে আর বেয়ার ফুটেড হবে। হ্যাঁ, এই কতগুলো ক্যারেক্টারিস্টিক এদের থাকে। তো এরা এক্সট্রিমলি পেইনফুল কন্ডিশন, পেশেন্ট দেখলে দেখবা পাটা উঁচু করে ধরে বসে থাকে, হাঁটতে পারে না, এরকম কন্ডিশন। আরেকটা ইস্কিমিক আলসার অফ দি ডরসাম অফ দি ফুট, একটা ইস্কিমিক আলসার হয়েছে। এটাও দেখো একটা আর্টারিয়াল আলসার, যে কজিং গ্যাংগ্রিন অফ দি টোজ। এখন তুমি এর কজ ঠিক না করে তো তুমি আলসারকে হিল করতে পারবে না। নিউরোজেনিক আলসার, নিউরোপ্যাথিক আলসার অর ট্রপিক আলসার, এটা দিস টাইপ অফ আলসার ডেভেলপস ইন অ্যান অ্যানেস্থেটিক লিম অ্যান্ড দি কজ অফ নিউরোপ্যাথি আর নিউরোপ্যাথিক আলসারগুলো যে লেগটা অ্যানেস্থেটাইজড হয়েছে, মানে আগের থেকে নার্ভ সাপ্লাই লস আছে, সেখানে এগুলো হয়। এটা ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে হতে পারে, ম্যানিঙ্গোমায়োসিস থেকে হতে পারে, লেপ্রোসি হতে পারে, অ্যালকোহলিক নিউরোপ্যাথি হতে পারে, নার্ভ ইনজুরি হতে পারে, অ্যান্ড ট্রান্সভার্স মাইলাইটিস হতে পারে। এতগুলো কারণ এখানে আলসার হতে পারে। এখন এই কারণগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে এবং এদেরকে আন্ডারলাইং কজ হিসাবে দে শুড বি ট্রিটেড। ভেনাস আলসার অ্যান্ড আর্টারিয়াল আলসার কোনটা কোথায় হয়, লোকেশন। আর্টারিয়াল আলসারটা অলওয়েজ হবে, স্টার্ট হবে টিপ অফ দি টোথ থেকে, দি মোস্ট ডিস্টাল পার্ট অফ আওয়ার বডি, তাই তো? আচ্ছা, ভেনাস আলসার মিডিয়াল অর ল্যাটারাল সাইড অফ দি লেগ, বিকজ মিডিয়াল সাইডে আছে গ্রেট সেপিনাস ভেন, ল্যাটারাল সাইডে আছে শর্ট সেপিনাস ভেন। আচ্ছা, নাম্বার অ্যান্ড শেপ। আর্টেরিয়াল আলসার মেনি অ্যান্ড ইররেগুলার, আর ভেনাস আলসার সিঙ্গেল অ্যান্ড ওভাল ইন শেপ। আর্টেরিয়াল আলসার ডিপ অ্যান্ড পেনিট্রেটস টু দি ডিপ ফাসা, অ্যান্ড সুপারফিশিয়াল ডাজ নট পেনিট্রেট টু ডিপ ফাসা। পেনিট্রেট করবে কী করে? তো আছে বোনের উপরে, মিডিয়াল মেরুলাস ল্যাটারাল মেরুলাসের উপরে আছে, ও তো পেনিট্রেট করে এগুলো যেতে পারবে না। আর্টেরিয়াল আলসারে পিগমেন্টেশন নট এ ফিচার, বাট ভেনাস আলসারে পিগমেন্টেশন ইউজুয়ালি প্রেজেন্ট এবং ইট ইজ এ ফিচার। রিগার্ডিং দি ভেসেলস, আর্টারিয়াল ভেসেল, আর্টারিয়াল পেরিফেরাল পালসেস আর উইক অর অ্যাবসেন্ট। যদি আর্টারিয়াল আলসার হয়ে থাকে প্রক্সিমাল টু দি আলসার, তুমি পালসেশনটা আইদার অ্যাবসেন্ট পাবা, ইউজুয়ালি অ্যাবসেন্ট পাবা, অর সামটাইমস মে বি উইক। বাট ইন কেস অফ ভেনাস আলসারের সময় পালসেশনের কোনো প্রবলেম নাই। তাহলে এই কতগুলো পয়েন্ট, একটা ডিমার্কেটিং পয়েন্ট থাকলো। নাও ট্রিটমেন্ট, এই যে আন্ডারলাইং কজের এই ট্রিটমেন্টগুলো কী করবা, যে তুমি ইমোবিলাইজেশন অফ দি ফুড ইন এ প্লাস্টার অফ প্যারিস অ্যান্ড রেগুলার ড্রেসিং অ্যান্ড ডিব্রাইভমেন্ট অ্যান্ড প্রপার ইউজ অফ প্রপার অ্যান্টিবায়োটিক। তিনটা জিনিস। ফার্স্ট থিং হলো রেস্ট অফ দি পার্ট ইফ নেসেসারি উইথ প্লাস্টার কাস্ট,
বা প্লাস্টার ব্যাক স্ল্যাব, তারপরে ওন ড্রেসিং অ্যান্ড ডেব্রাইভমেন্ট অ্যান্ড ইউজ অফ অ্যাডিকুয়েট অ্যান্টিবায়োটিক্স। এই তিনটা জিনিস দিয়ে আমরা মানে আন্ডারলাইং কজকে ট্রিটমেন্ট করব।